জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি মুন্নাফ রশিদ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিবদ্ধ। একই সাথে গণতন্ত্র মানবাধিকার নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ এই সরকার। ভারতের থার্ড ভয়েজ অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় 1952 সালে ভাষা আন্দোলনে ছাত্রদের ভূমিকার কথা মনে করিয়ে প্রধান উপদেষ্টা বলেন, 7 দশক পর গণতন্ত্র, মানবাধিকার আর সাম্য ফিরিয়ে আনতে দ্বিতীয় অভ্যুত্থান করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা। জানান, নির্বাচনী পদ্ধতি পরিবর্তনের পাশাপাশি বিচার বিভাগ, স্থানীয় সরকার, গণমাধ্যম, অর্থনীতি আর শিক্ষা ব্যবস্থায় সংস্কারের ওপর জোর দিচ্ছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে যে পরিবর্তনের হাওয়া বইছে তা দেখার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঢাকায় আমন্ত্রণ জানান তিনি। সম্মেলনে তরুণদের উদ্দেশ্যে নোবেলজয়ী ডক্টর ইউনুস বলেন, তরুণদের চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার ভাবনাও থাকা উচিত। Our young generation have impressed among the people of their aspirations for a revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. Just because they are prepared by an education system in all our countries to get ready for jobs, their creative capacities are forgotten. Yet, all human beings are born as creative beings. They are natural entrepreneurs. But our education systems and financial system are built only for creating job seekers and providing jobs for them. We have to redesign our system. We hope we can do it together in the global south, which is rich with fantastically creative young population. Combining entrepreneurship with social business can create miracles. সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তী সরকারের নতুন 4 উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আলী ইমাম মঞ্জুমদার, ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে 4 উপদেষ্টা বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা এ সময় দেশ পরিচালনায় সবাইকে সহযোগিতার আহ্বান জানান। কোটা সংস্কার আন্দোলনের সময় গেল 18 জুলাই রাজধানীর লালবাগে পুলিশের গুলিতে নিহত আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ। এই ঘটনায় 2 দিন ধরে লালবাগ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সহ 91 জনের বিরুদ্ধে মামলা নিয়ে গড়িমসি চলছে। এর প্রতিবাদে রাতে নিহত শিক্ষার্থীর বাবাসহ কয়েকশো শিক্ষার্থী থানা ঘেরাও করে বিক্ষোভ করছে। সেখানে উপস্থিত হয়েছে সেনাবাহিনীর সদস্যরা। সেখানকার সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহার মাহবুব। কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন সেখানে? কেন মামলা নিতে চাচ্ছে না থানা পুলিশ? তাদের বক্তব্য কি? শিক্ষার্থীরা কি বলছেন? মুন্নাফ, আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ যে পুলিশের গুলিতে সরাসরি একদম তার শরীরে গুলি লাগে এবং সেই ঘটনায় কিন্তু মামলা নেয়ার ব্যাপারে তার স্বজনরা কিন্তু থানায় ঘোরাঘুরি করছেন। তবে লালবাগ থানার যিনি ওসি তিনি কিন্তু আসলে মামলা নেওয়ার ক্ষেত্রে 2 দিন ধরেই গড়িমসি করছেন। আজকে আসরের পর যেটি হয়েছে যে এলাকাবাসী তারা এসছেন মামলা কেন নেওয়া হবে না সেই জবাবদিহিতা চাওয়ার জন্য, বা মামলা কেন নেওয়া হবে না, তাদের যেই এলাকাবাসী খালিদ তার মৃত্যুতে কেন হত্যা মামলা রুজু করা হবে না এই প্রশ্ন জানবার জন্য তারা যখন এসছেন। সন্ধ্যার পর কিন্তু এখানকার যে ওসি
সে বেশ গড়িমসি করে বিভিন্ন কথাবার্তা বলে নেওয়া হবে বলে পরে কিন্তু তারা সন্ধ্যার পর সেই ওসি তার রুম তালা দিয়ে বের হয়ে গেছে এবং এখনও পর্যন্ত কিন্তু ফিরে আসেনি। এবং এলাকাবাসী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ তারা কিন্তু থানায় চলে এসেছেন। এবং কেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা যারা প্রকাশ্যে সাধারণ শিক্ষার্থী এবং মানুষকে হত্যা করতে পেরেছে, তাদের ব্যাপারে সেই ক্ষমতাচ্যুত হওয়ার পরেও কেন মামলা নেওয়া হবে না, সেই প্রশ্নই কিন্তু এলাকাবাসী জানতে চাচ্ছেন এবং তারা এসছেন। এবং আমরা তাদের সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি এবং জানবার চেষ্টা করেছি যে পুলিশের পক্ষ থেকে আসলে কি বলা হয়েছে। এবং এলাকাবাসী যেটি বলছেন যে আসলে তারা স্বজনদের পক্ষ থেকে বারবার যেই 91 জনের নামে তারা মামলা করতে চেয়েছেন, বারবার থানায় আসলেও এখানকার যে ওসি রয়েছেন, লালবাগ থানার ওসি, তিনি বারবার আসলে তাদেরকে সময় ক্ষেপণ করে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন। এবং সবশেষ আজকে বিকেলে যখন তারা এসছেন এবং এলাকাবাসী যখন একজোট হয়ে এসেছেন যে মামলা নিতেই হবে, কেন নেওয়া হবে না সেটির ব্যাপারে জানার জন্য এসছেন, তখনই কিন্তু ওসি আর বেশিক্ষণ থানায় অবস্থান করেনি, সন্ধ্যার পরে বের হয়ে গেছেন। এবং এলাকাবাসী যেমনটি অভিযোগ করছেন যে মামলার যে কাগজ, সেই কাগজ মূলত এই থানার যে ওসি আছেন তিনি তাদের কাছ থেকে নিয়ে যাদের ব্যাপারে মামলা করা হচ্ছে তাদের কাছে সেই মামলার তথ্য বা অভিযোগের তথ্য পাচার করা হচ্ছে এবং তাদেরকে আসলে জানিয়ে দেওয়া হচ্ছে যে তাদের ব্যাপারে মামলা করতে এলাকাবাসী একজোট হয়ে এসেছেন, এমনটাই কিন্তু এলাকাবাসীর অভিযোগ। এবং কোনোভাবে তাদের সঙ্গে সময় ক্ষেপণ করে আসলে যেই আসামি তাদেরকে আসলে ছাড় দেওয়ার মন মানসিকতা এখানকার ওসির মধ্যে তৈরি হচ্ছে, এমনটাই কিন্তু এলাকাবাসী অভিযোগ করছেন। তবে খালিদ হাসান সাইফুল্লাহ যে নিহত হয়েছিলেন পুলিশের গুলিতে মর্মান্তিকভাবে, আসলে সেটি কিন্তু সারা দেশবাসীকে বেশ নাড়া জাগিয়েছে। এবং আমরা দেখেছি যে সন্ধ্যার পরে যখন এলাকাবাসী তারা থানায় আসলে ওসির কাছে সেই জবাব চাইবার জন্য এসেছেন, এরপরেই কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তারা এবং সেনা সদস্যরা এখানে এসেছেন এবং তারা সাধারণ মানুষকে আশ্বাস দিয়েছেন যে এ ব্যাপারে মামলা হবে এবং এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে। অর্থাৎ সেনাবাহিনীর আশ্বাসের পর যারা সাধারণ মানুষ রয়েছেন বরাবরের মতোই তারা সেনাবাহিনীর উপরে আস্থা রাখতে চান এবং তারা কিন্তু এখন এই থানার পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। থানার ভেতরে কিন্তু কয়েকশো সাধারণ মানুষ, এলাকাবাসী তারা কিন্তু জড়ো হয়ে আছেন, তারা জানতে চাচ্ছেন, তারা আসলে সেনাবাহিনীর কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাচ্ছেন এবং সেনাবাহিনীর কর্মকর্তারাও তাদেরকে আসলে আশ্বস্ত করে তাদেরকে শান্ত রাখবার চেষ্টা করছেন যে আসলে কেন মামলা নেওয়া হবে না, এটিও যেমন তাদের অভিযোগ। অপরদিকে সেনাবাহিনীর পক্ষ থেকেও বলা হচ্ছে যে মামলা অবশ্যই নেওয়া হবে এবং তারা সেই আশ্বাসটাও দিচ্ছেন এবং তারা দুই পক্ষের মধ্যে কিন্তু কথা হচ্ছে। তবে এই থানার যারা পুলিশ রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ করে ওসিকে কিন্তু আমরা এসে ওসির দেখা পাইনি এবং এলাকাবাসী যেমনটা বলছেন যে তারা আসরের পর যখন থানায় এসেছেন এরপরেও কিন্তু ওসি এখানে থানার মধ্যে ছিল, তখনও পর্যন্ত গড়িমসি করেছে এবং সবশেষ সন্ধ্যা 7টার দিকে বা মাগরিবের পর, সন্ধ্যা হওয়ার পর যখন এলাকাবাসী বাড়তে থাকে, ধীরে ধীরে থানায় জড়ো হতে থাকে, তখনই কিন্তু ওসি আসলে তার রুম তালা দিয়ে কোনো একভাবে বের হয়ে যায় এবং এরপরে কিন্তু ওসি আর ফিরে আসেনি এবং তার 2-1 ঘন্টা পর সেনাবাহিনী খবর পেয়ে তারা আসলে থানায় এসেছেন। তারা এসে পর্যবেক্ষণ করলেন এবং আসলে থানায় কেন এসেছেন এবং যখন তারা জানতে পেরেছেন সাধারণ মানুষের কাছ থেকে যে নিহত খালিদের পরিবারের পক্ষ থেকে বারবার মামলা নেয়ার জন্য থানায় আসা হলেও তারা আসলে মামলা রুজু করছেন না এবং তার কি আসলে কি স্বার্থ রয়েছে, স্বৈরাচারের পতনের পরেও আসলে কেন সে এই আচরণ করে যাচ্ছে যে মামলা নেওয়া হবে না, যেই জায়গাতে গত দুদিনে 3টির মতো মামলা কিন্তু রুজু হয়েছে রাজধানীর কয়েকটি থানায়, একাধিক থানায় এবং আদালতেও, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও কিন্তু মামলার বিষয়ে অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। সেই জায়গাতে লালবাগ থানায় যেখানে প্রকাশ্যে একজন শিক্ষার্থীকে, আইডিয়াল কলেজের একজন মেধাবী শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে, সেই জায়গাতে কেন এলাকাবাসীর মধ্যে প্রশ্নও যেমন রয়েছে এবং ক্ষুব্ধ
এবং চাপা কষ্টও কাজ করছে যে কেন সেই জায়গাতে একজন শিক্ষার্থীকে যেখানে প্রকাশ্যে হত্যা করা হয়েছে সেই মামলা নেওয়া হবে না, এমনটিও কিন্তু প্রশ্ন করছেন এলাকাবাসী। অপরদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে যেহেতু এখানে পুলিশের কোনো ভূমিকা আমরা এই মুহূর্তে দেখছি না, অর্থাৎ এই থানায় পুলিশ আছে কিনা সেটিও কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ ওসি যখন রুম ছেড়ে গড়িমসি করে মামলা নিতে হবে বলে পালিয়ে যায় বা তালা দিয়ে থানা থেকে বের হয়ে যায়, এরপরে আসলে যারা সাধারণ পুলিশ সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে থাকবার কথা নয়। তো মূলত এই থানার এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণ বা সেনাবাহিনীর নিরাপত্তার বলয়ে রয়েছে এবং পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু থানায় এখনো পর্যন্ত অবস্থান করছেন এবং আসলে যে খালিদ হত্যার যেই মামলা সেটি না নিয়ে আসলে তারা কিন্তু ঘরে ফিরবেন না, তাদের সেই খালিদকে হারানোর যে বেদনা সেই জায়গা থেকে তারাও কিন্তু আসলে যথেষ্ট মামলা নেয়ার জন্য কিন্তু এলাকাবাসী শক্ত অবস্থানে রয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু আশ্বাস দেওয়া হচ্ছে। মুন্নাফ, লালবাগ থানা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাঝার মাহবুব। চট্টগ্রামের শিক্ষার্থী তানভীর সিদ্দিকী হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ ৩৪ জনের নামে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে। শুক্রবার রাতে নগরীর চাঁদগাঁও থানায় মামলাটি দায়ের করেন নিহত তানভীর সিদ্দিকীর চাচা মোহাম্মদ পারভেজ। এছাড়া উল্লেখ করা হয় আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী তানভীর সিদ্দিকী বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে গেল ১৮ জুলাই দুপুরে শাটডাউন কর্মসূচিতে অংশ নেয়। পরে বিকেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। এই ঘটনায় মারা যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া ও পথচারী সাইমন। বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং করে নিয়োগপ্রাপ্ত এবং দৈনিক মজুরির ভিত্তিতে চাকরি করা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা রাজধানীর শাহবাগে চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ করেছে। সকাল ৯টা থেকে শাহবাগে জড়ো হয় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও বিভিন্ন প্রকল্পের হাজার হাজার কর্মচারী। দেরিতে বেতন দেয়া, যখন তখন চাকরি চলে যাওয়া, উৎসব ভাতা না পাওয়া সহ নানা অভিযোগও রয়েছে তাদের। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে বেতন হওয়ায় প্রত্যেকের বেতন থেকে অবৈধভাবে টাকা কেটে নেওয়া হয় বলে তারা জানান। সারা দেশের সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে প্রায় ৮.৫ লাখ কর্মচারী এই বৈষম্যের শিকার। এ সময় একই প্রতিষ্ঠানের কর্মচারীদের সঙ্গে দুই রকম আচরণের অবসান চান বিক্ষুব্ধরা। ভাতা, উৎসব ভাতা, কোনো ভাতা পায় না। যারা গার্মেন্টসে চাকরি করে তারা উৎসব ভাতা পায়। এটাই আমাদের চাকরির রাজস্বকরণ করতে হবে, বয়স শিথিল করে সকলকে রাজস্বকরণ করতে হবে। আমরা সরকারের দায়িত্বে থাকতে চাই, কোনো ঠিকাদারের দায়িত্বে না। আমাদের দাবি একটাই, আমাদের চাকরি স্থায়ী করতে হবে। ঠিক মতো বেতন পাওয়া যাচ্ছে না, 5 থেকে 6 মাস, 1 থেকে 1.5 বছর পর বেতন আটকা থাকে। আমাদের মধ্য সুবিধাভোগী লোকদের যারা নির্যাতিত, মাঝখানে বেতন দিবে সরকার, মাঝখানে মধ্য সুবিধাভোগী তৃতীয় পক্ষের কি দরকার? এদিকে চাকরিতে পুনর্বহাল ও বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন দেশের শীর্ষ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সকাল 11টায় রাজধানীর মতিঝিলের এফবিসিসিআই ভবনের সামনে জড়ো হন বিক্ষুব্ধরা। মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, আগামী 72 ঘন্টার মধ্যে তাদের চাকরি ফিরে দিতে হবে, তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। অন্যায় ও জোরপূর্বক চাকরি থেকে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। মানববন্ধন শেষে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হয়। করোনার মধ্যে রেগুলার অফিসে আসছি, তারপর তো অনেক ছবি আছে, উনি আমাদের কনভেন্স বিলটা বন্ধ দেয় নাই। আমরা খুব করুণ অবস্থা আছি। আমাদেরকে অনতিবিলম্বে আমাদেরকে এই চাকরিতে পুনর্বহাল সহ আমাদের বকেয়া পাওনা দিন অনতিবিলম্বে আমাদেরকে দেওয়া হয়। পূর্ণবহাল চাকরি সহ যারা রিটায়ার্ড প্রাপ্ত হয়েছে তাদেরকে সকল সুবিধা দিতে ওনারা প্রস্তুতি নেবেন। 72 ঘন্টার মধ্যে চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং আমাদের যাবতীয় পাওনা দিয়েও পরিশোধ করতে হবে। 2021 সালের শিক্ষা কারিকুলাম বাতিল করে আগামী বছর থেকে নতুন কারিকুলাম প্রণয়নের দাবি জানিয়েছেন ছাত্র, শিক্ষক ও অভিভাবকরা। সকালে এক মানববন্ধনে শিক্ষাক্ষেত্রে সকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। শিক্ষক ও অভিভাবকরা বলেন, 2025 সাল থেকে সর্বজন স্বীকৃত আধুনিক যুগ উপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত পাঠদানে সক্রিয় করার দাবি তোলা হয়।
অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন বাদ দিয়ে সৃজনশীল কাঠামোবদ্ধ ও এমসিকিউ পদ্ধতির সমন্বয়ে পরীক্ষা পদ্ধতি চালু করার তাগিদ দেন শিক্ষক ও অভিভাবকরা। মানববন্ধনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাস, রাজনীতি ও সিন্ডিকেট মুক্ত ঘোষণা করা সহ 10 দফা দাবি তুলে ধরা হয়। 2021 সালে যে কারিকুলামটি এসেছিল সেই কারিকুলামে বর্তমানে প্রচুর পরিমাণে বৈষম্য হচ্ছে। যে কারিকুলামে পড়া হচ্ছে এটা বাতিল করতে চাচ্ছি। এতে বাচ্চার মেধা বিকাশ হচ্ছে না, পড়াশোনা করছে না, ডিভাইস ভিত্তিক হয়ে যাচ্ছে। শহর কেন্দ্রিক যে স্কুলগুলো আছে তারা কিছুটা শিখলেও গ্রামের শিক্ষার সাথে একটা মারাত্মক বৈষম্য তৈরি হচ্ছে। যে পরীক্ষা পদ্ধতি এই শিক্ষা কারিকুলামে পরীক্ষা পদ্ধতিটা হলো বাচ্চারা ওপেন বুক পরীক্ষা দেয়, এটা আমরা চাই না। এদিকে প্রাথমিক শিক্ষা ক্যাডার ঘোষণা সহ 9 দফা দাবিতে মানববন্ধন করেছেন প্রাথমিক শিক্ষা পরিবারের মাঠ পর্যায়ের অংশীজনরা। বিকেলে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষা ব্যানারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্লাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে প্রাথমিক শিক্ষার সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করে এবং 9 দফা দাবি তুলে ধরেন। এসবের মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা ক্যাডার ঘোষণা করে কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকদের বৈষম্যপূর্ণ নিয়োগ বিধি বাতিল, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে প্রশাসন ক্যাডার মুক্ত করা, প্রাথমিক শিক্ষার সব প্রকল্পের অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। প্রাথমিক শিক্ষার পরতে পরতে বৈষম্য, আমরা চাচ্ছি একটি বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। আমাদের স্কেল টেস্কেল কিছুই করা হয় নাই, নাম দ্বিতীয় শ্রেণী দেওয়া হয়েছে কিন্তু বেতন বৈষম্য রয়েছে। প্রাথমিক শিক্ষার যারা অভিভাবক আছেন সর্বোচ্চ পর্যায়ে তারা যদি কোনো ধরনের ব্যবস্থা না নেন, শিক্ষক, শিক্ষিকা সাথে অভিভাবক এবং শিক্ষার্থীরা রাস্তায় নেমে যাবে। আমাদের প্রধান শিক্ষক পদোন্নতি প্রায় 20-25 বছর সময় লাগে। হ্যাঁ, আমরা 13তম গ্রেড, 3য় শ্রেণী। যারা মানুষ গড়ার কারিগর তারা কেন 3য় শ্রেণী থাকবে? বিডিআর হত্যা ও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। সকালে রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আয়োজনে 5 আগস্ট সফল বিপ্লব, ভাবনা ও প্রস্তাবনার শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। বক্তারা বলেন, সাম্প্রতিক আন্দোলনে হতাহত সকল ব্যক্তি ও পরিবারকে যথাযথ সম্মান দিতে হবে। বিগত সরকারের আমলে যেসব কর্মকর্তা অন্যায়ের শিকার হয়েছেন তাদের মূল্যায়ন করতে হবে। যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সেনা তত্ত্বাবধানে থাকে তাকে আইনের আওতায় আনার অনুরোধও জানান তারা। সভায় ভারতসহ বৈশ্বিক চুক্তিগুলো পর্যালোচনা এবং সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালুর দাবিও জানান সাবেক সেনা কর্মকর্তারা। প্রতিটা সরকারের সময় কিছু কিছু অফিসারকে পিএনজি করা হয়, কিছু কিছু অফিসারকে রিটায়ার্ড আইডেন্টিটি কার্ড দেওয়া হয় না, কিছু কিছু অফিসারকে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হয়, কাউকে দেওয়া হয় না। আমি মনে করি এই সমস্ত বিষয়টি রহিত করা উচিত। তার অনুসারীরা যা তার গুণগান গাইবে, তার সরকারের তল্পি বাহক হবে, যা তার পদলয়ন করবে, তারাই হচ্ছে স্বাধীনতার শক্তি। যারা তার বিরোধিতা করবে তারাই হচ্ছে পাকিস্তানপন্থী, তারাই আইএসআই এর দালাল, তারা বাংলাদেশের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র চলছে। এদিকে বিডিআর বিদ্রোহে শহীদ পরিবারের সদস্যরা দাবি করেছেন এ ঘটনা কোনো বিদ্রোহ নয়, ছিল পরিকল্পিত হত্যাযজ্ঞ। আর এতে জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মেয়র ফজলে নূর তাপস সহ আরও অনেকে। দুপুরে রাজধানীর মহাখালীতে একটি হোটেলে বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডে নিহত সব সেনা ও বেসামরিক ব্যক্তিদের স্বজনরা সংবাদ সম্মেলনে এ দাবি করেন। এ সময় 3 দফা দাবি পেশ করে তারা বলেন, কর্তৃত্ববাদী সরকারের পতনের মাধ্যমে বাক স্বাধীনতার স্বাদ পাওয়া গেছে। এ অবস্থায় শহীদ সেনাদের নামে 15 বছর ধরে হয়ে আসা অপপ্রচার বন্ধ ও সঠিক ইতিহাস প্রচারও জরুরি। বিগত সময়ের তদন্ত প্রত্যাখ্যান করে নতুন করে স্বাধীন কমিশন গঠন করে পুনরায় তদন্ত করার দাবিও জানান তারা। ছিল, সবাই ছিল না, হয়তো হাতে গণা কয়েকজন ছিল। ওই সৈনিকরা আমার বাবাকে লোহার স্ট্যান্ড দিয়ে পেটের মধ্যে বিভিন্নভাবে ক্ষত বিক্ষত করে পরে ব্রাশ ফায়ার করে আমার বাবাকে হত্যা করে। ন্যায় বিচারের আলোকে আমরা শহীদ পরিবার বর্গ মনে করি যে হাইকোর্ট ডিভিশনের রায় মোতাবেক 3 জন জজ যে ইনকোয়ারি কমিশনের কথা বলেছে, অবিলম্বে
সেই ইনকোয়ারি কমিশন গঠন করতে হবে। আমরা শহীদ পরিবার হিসেবে মনে করি যে নির্দোষ বিডিআর সৈনিক যারা এখন জেল খাচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্তি দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হবে। সুস্থ হয়ে দেশে ফিরে আগামীতে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ শেষ করার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা। সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে চিকিৎসা দেয় নাই, আশা করব শীঘ্রই আমরা তাকে বিদেশে পাঠাতে পারবো। তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে দেশে আসবেন এবং আগামী দিনে নির্বাচনের পরে দেশের প্রধানমন্ত্রী হবেন। শেখ হাসিনা ইতিহাসে সবচেয়ে বড় ঘাতক। এহেন অন্যায় অবিচার নাই, কত মায়ের মুখ খালি করেছে। আমরা এই সভা থেকে দাবি করব তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে। ভারতকে বলবো, যদি বন্ধুত্ব করতে চান তাকে বাংলাদেশে ফেরত পাঠান। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছে, আরো বহুত হবে। বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক থাকবে। সারা দেশে মুক্তিযোদ্ধার তালিকা যাচাই বাছাই চলছে। যারা মুক্তিযোদ্ধা সেজে এতদিন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়েছেন তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে কথা বলেন তিনি। বলেন, এবার ছাত্রদের আন্দোলনে অন্যতম বিষয় ছিল মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা, তাই বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এছাড়া অনেকেই মুক্তিযোদ্ধার সন্তান সেজে অবৈধ সুবিধা নিয়েছেন, তাই যাচাই বাছাই শেষ হলে ভুয়া মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের রাষ্ট্রের সাথে প্রতারণার দায়ে শাস্তি নিশ্চিত করা হবে। মন্ত্রণালয়কে যাচাই করতে দিয়েছি, আমরা কাজ চলছে। এইখানে হলে যা কি পরিমাণ মুক্তিযোদ্ধার সন্তান চাকরি কোটার মধ্যে হয়েছে যাচাই বাছাই করে যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে, আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে। এবং প্রতারণার দায়ে তাদের অনেককে আমরা রাষ্ট্রের সাথে প্রতারণার জন্য তাদেরকে শাস্তিও পেতে হবে। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসা অন্তর্বর্তী সরকারকেই নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। শনিবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে আহতদের দেখতে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। আহতদের খোঁজ খবর নেন তারা। এ সময় চরমনায় পীর খ্যাত মুফতি ফয়জুল করিম বলেন, প্রয়োজনে আহতদের বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করুন, তাদের পাশে থাকেন। যদি বাংলাদেশে চিকিৎসা না থাকে বিদেশে তাদেরকে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ। ঢাকা কলেজের কয়েকটি আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্ররা হলগুলোর প্রভোস্টদের উপস্থিতিতে রুমে রুমে তল্লাশি করে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। ছাত্রলীগের নেতারা যেসব কক্ষে থাকতো সেসব কক্ষ থেকে এগুলো পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে চাপাতি, রামদা, রড, চেইন, জন্মনিরোধক এবং কয়েকশো হেলমেট। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, এসব অস্ত্র দিয়ে ছাত্রলীগ বিভিন্ন সময় সন্ত্রাস ও অরাজকতা করত। এখন সন্ত্রাস মুক্ত ক্যাম্পাসই তাদের প্রত্যাশা। দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ এর ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ দাবি করেছে পিডিবিএফ কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পিডিবিএফ এর সংগঠিত নানা অনিয়ম, দুর্নীতির বর্ণনা দেন কর্মকর্তা কর্মচারীরা। তুলে ধরেন বঞ্চনা, নিপীড়ন ও বৈষম্যের চিত্র। এ সময় ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগ সহ নানা দাবি তুলে ধরেন তারা।
চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম.এ. লতিফকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বেলা 12টার দিকে তাকে আদালতে তুলে 8 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সকালে বাইজিদ আমরা আজকে তার একটা জামিন প্রেয়ার দিয়েছিলাম এবং একটা রিমান্ড নামঞ্জুরের দরখাস্ত দিয়েছিলাম। বিজ্ঞ আদালত রিমান্ড আমাদের বিস্তারিত আলোচনার পরে রিমান্ড চেয়েছিল 8 দিন, সেখানে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছে। বললাম সেখানে কি হাইকোর্টের রুলটা মেনশন করতে বলছে। সাগর রুনি সহ সব সাংবাদিক হত্যার বিচার করা সহ 13 দফা দাবিতে মতবিনিময় করেছে গণমাধ্যম কর্মীরা। সাংবাদিকরা বলেন, গণমাধ্যমে সংস্কার করতে হবে, দিতে হবে কাজের পূর্ণ স্বাধীনতা। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সভায় সাংবাদিকরা বলেন, গণমাধ্যম যেন জনমানুষের মুখপাত্র হিসেবে কাজ করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। দলীয় লেজুরবৃত্তি বাদ দিয়ে গণমাধ্যমে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি লালনের উপর জোর দেন বক্তারা। সাগর রুনি হত্যার বিচারের পাশাপাশি গণঅভ্যুত্থানে নিহত সাংবাদিক হত্যারও বিচার দাবি করেন তারা। এছাড়া নবম ওয়েজ বোর্ডের দাবিসহ মোট 13 দফা দাবিতে উপস্থাপন করেন সাংবাদিক নেতারা। যে কোনো ক্ষেত্রে একজন আরেকজনের সাথে রাজনৈতিক মতবাদের কারণে একজন আরেকজনকে আক্রমণ করি, এই জিনিসটা আমাদের বন্ধ হওয়া উচিত। আমাদের ভাইরাই মার খায়, আমাদের ভাইরাই শহীদ হয়, তারপর শুনতে হয় দালাল মিডিয়া। ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত সাংবাদিকদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। 2, ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে আহত গণমাধ্যম কর্মী ও আক্রান্ত গণমাধ্যমকে ক্ষতিপূরণ দিতে হবে। 3, গণমাধ্যমের যেসব মালিক ও নির্বাহীরা গণমাধ্যমকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে তৈরি করেছে, তদন্ত সাপেক্ষে তাদের বিচারের আওতায় আনতে হবে। বৃষ্টি আর উজানের ঢলে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বেড়েছে। এতে রাঙামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে, যার পুরোটাই যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। রুল কার্ড অনুযায়ী বর্তমানে কাপ্তাই হ্রদে পানি থাকার কথা 94.20 MSL, সেখানে এখন 2.59 MSL পানি বেশি আছে। পানির পরিমাণ বাড়ায় 242 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কেন্দ্রের 5টি ইউনিট থেকে দৈনিক 213 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যার পুরোটাই যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ATM আব্দুজ্জাহের জানান, হ্রদে পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে। এর আগে পানি স্বল্পতায় গেল বছরের 4 এপ্রিল 1 নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন মাত্র 25 মেগাওয়াটে গিয়ে ঠেকে, যা ছিল কেন্দ্রটির সর্বনিম্ন উৎপাদন। হামলা ও ভাঙচুরের 12 দিন পরও চালু হয়নি শেরপুর জেলা নির্বাচন অফিসের কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। বিশেষ করে নাম সংশোধন ও ভোটার হতে ইচ্ছুকরা পড়েছেন বেশি বিপাকে। গত 5 আগস্ট অগ্নিসংযোগের কারণে অফিসের প্রধান সার্ভার রুম, কম্পিউটার, ল্যাপটপ সহ নতুন আবেদনকারী ও জেলা অফিসের প্রয়োজনীয় নানা কাগজপত্র পুড়ে যায়। এতে অফিসের সব কার্যক্রম বন্ধ হয়ে যায়। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, হামলার পর অনেক কর্মকর্তা ভয়ে আছেন, এমনকি ভবনের নৈশপ্রহরীও কাজে যোগ দেননি। নির্বাচন অফিসের কার্যক্রম দ্রুত চালুর জন্য ক্ষয়ক্ষতির একটি তালিকা ইতোমধ্যে জেলা গণপূর্ত অফিসে পাঠানো হয়েছে বলে জানান তিনি। বিদ্যুৎ, ইন্টারনেট সহ ভবনের অন্যান্য পরিষেবা চালু হলে সেবা ও কার্যক্রম শুরু করা যাবে বলে জানান তিনি। সাগর উত্তাল হলেও জেলেদের জালে ধরা পড়ছে রূপালী ইলিশ। এতে সরগরম হয়ে উঠেছে আলিপুর মহিপুর মৎস্যবন্দর। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় কমছে না ইলিশের দাম। 65 দিনের নিষেধাজ্ঞার কারণে সাগরে মাছের উৎপাদন বেড়েছে, ফলে উত্তাল সাগরেও কম বেশি ধরা দিচ্ছে রূপালী ইলিশ। তবে চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি থাকায় কমেনি মাছের দাম। 1 কেজি ওজনের প্রতি মন ইলিশ 60 থেকে 65 হাজার, 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ 50 থেকে 55,400 থেকে 500 গ্রাম ওজনের ইলিশ প্রতিমন 45,000 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে 25 থেকে 30,000 টাকা মন দরে।
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্সে এবার টাকার পরিমাণ কমেছে। টাকার অঙ্কে 7 কোটির ঘর পেরোলেও তা 4 মাস আগের রেকর্ড ভাঙতে পারেনি। শনিবার সকালে মসজিদের বিশাল আকৃতির 9টি দানবাক্স খোলা হয়। 28টি বস্তায় টাকাগুলো ঢুকিয়ে গণনার জন্য নেওয়া হয়। একই সঙ্গে দানবাক্সে প্রচুর বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়। এরপর 50 ব্যাংক কর্মকর্তা ও 245 মাদ্রাসার শিক্ষার্থী মিলে দিনভর টাকা গোনার কাজ করেন। গণনা শেষে 7,22,13,000 টাকা পাওয়া যায়। এর আগে গেল 20 এপ্রিল মসজিদের দানবাক্স থেকে রেকর্ড 7,78,00,000 টাকা পাওয়া যায়। মসজিদ সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পরিস্থিতি সহ নানা কারণে এবার কমেছে দানের পরিমাণ। এখন যার দিকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। কলকাতার আরজিকর হাসপাতাল কাণ্ডে 42 চিকিৎসক বদলির নির্দেশ আপাতত বাতিল করেছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদপ্তর। যদিও স্বাস্থ্য সচিব জানান, বদলির আদেশ রুটিন মাফিক ছিল। গত ভোর থেকে শুরু হওয়া চিকিৎসকদের সংগঠন আইএম এর 24 ঘন্টার কর্মবিরতিতে কার্যত দেশটির স্বাস্থ্য ব্যবস্থা অচল হয়ে পড়েছে। দোষীদের কঠোর শাস্তি দাবি জানিয়েছে নিহতের পরিবার। এদিকে আরজিকর হাসপাতালে ভাঙচুর ও আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে তৌসিফ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এ নিয়ে 30 জন সন্দেহভাজনকে আটক করা হলো। আর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীরও দায়িত্ব পালন করা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতে। ইউক্রেনীয় সেনাদের হামলায় ধসে গেছে রাশিয়ার সাইম নদীর ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ একটি ব্রিজ। এই ব্রিজ ব্যবহার করে সেনাদের প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করত ক্রেমলিন। সেটি বাধাগ্রস্ত করাই ছিল কিয়েভের প্রধান উদ্দেশ্য। রুশ সেনাদের দাবি, ইউক্রেনের এই হামলার কারণে অন্যান্য এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে গ্লাসকোভা শহর। এদিকে গেল 6 আগস্ট থেকে রুশ সীমান্তবর্তী ক্রুস্ক অঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, আগামীতে রুশ সেনাদের দখলকৃত ইউক্রেনের বিভিন্ন এলাকা শত্রুমুক্ত করতে কুর্স্ক অঞ্চলকে বিনিময় মূল্য হিসেবে ব্যবহার করা হবে। গৃহযুদ্ধের কারণে মানবিক সংকট বাড়ছে সুদানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, দেশটিতে কলেরায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে 3 শতাধিক মানুষ, যা পানিবাহিত রোগে বিশ্বে 1 দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। শুধু কলেরাই নয়, ডেঙ্গু ও মেনিনজাইটিস ইনফেকশনও ছড়িয়ে পড়েছে সুদানের জনগণের মাঝে। 16 মাস ধরে চলা সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধে বাস্তুচ্যুত দেশের অর্ধেক জনগণ। ইতোমধ্যেই সুদান ছেড়ে পার্শ্ববর্তী দেশগুলোয় আশ্রয় নিয়েছে 2.5 কোটির বেশি মানুষ। করোনার মতোই আফ্রিকা থেকে দ্রুত গতিতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে অতি সংক্রামক রোগ মাঙ্কিপক্স। এরই মধ্যে আফ্রিকায় শনাক্ত রোগীর সংখ্যা 17,000 ছাড়িয়েছে, প্রাণহানি 5 শতাধিক। এবার ইউরোপ ও এশিয়ায়ও হানা দিয়েছে মাঙ্কিপক্স। পাকিস্তানে 3 জনের দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। তারা সম্প্রতি মধ্যপ্রাচ্য থেকে ফিরেছেন বিধায় সেখানেও এর প্রাদুর্ভাব থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় এশিয়ার অন্যান্য দেশসহ পুরো বিশ্ববাসীর মনে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। এই অবস্থায় আফ্রিকা অঞ্চল ভ্রমণ করেন এমন ব্যক্তিদের মাঙ্কিপক্সের টিকা নেয়ার পরামর্শ দিয়েছে ইউরোপ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রক সংস্থা। এমনকি বিশ্বব্যাপী জরুরি অবস্থা জারি রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এখনই ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে দাবি করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এর। এদিকে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার খবরে 1 সপ্তাহে মাঙ্কিপক্সের ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ব্যাভারিয়ান নর্ডিক এর শেয়ার দর বেড়েছে 40% বেশি। খাদ্যমূল্য বৃদ্ধি ও জ্বালানি ঘাটতির প্রতিবাদে রাস্তায় নেমেছে বলিভিয়ার সাধারণ মানুষ। ডলার সংকটে ধুঁকছে দেশটির অর্থনীতি।
বিক্ষোভকারীরা হাড়ি পাতিল নিয়ে রাস্তায় নেমে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। দেশের অর্থনৈতিক সংকট সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান তারা। জ্বালানি সংকটে সিএনজি ও তেলের স্টেশনগুলোতে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা মেটাতে প্রতি বছর প্রায় ৮০ কোটি মার্কিন ডলার ব্যয় করে বলিভিয়া, যার ৮০% আমদানি করে প্রতিবেশী লাতিন আমেরিকার দেশগুলো থেকে। সম্প্রতি ডলারে লেনদেনের ওপর বিধিনিষেধ আরোপ করে স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, যা সংকটকে আরও ঘনীভূত করেছে। তুর্কির পশ্চিমাঞ্চলে 2 দিন ধরে চলমান দাবানলের আগুন নেভাতে হেলিকপ্টার ও বিমান দিয়ে ঘন ধোঁয়া ও পানি ছিটানো হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 2টি বিমান ও 11টি উড়োজাহাজ। প্রবল বাতাস এবং গরম আবহাওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন অগ্নি নির্বাপক কর্মীরা। দাবানলের আগুন ধীরে ধীরে লোকালয়ে ছড়িয়ে পড়ছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 4000 বাসিন্দাকে। দেশটিতে এখনও সক্রিয় 5টি দাবানল। এখন চারদিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন এখন চারদিক। প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে জাতীয় অনূর্ধ্ব 19 দলের ক্রিকেট দলে অনিক দেববর্মন খেলতে চান বাংলাদেশ জাতীয় দলেও। বিভাগীয় পর্যায়ে বয়সভিত্তিক ক্রিকেট খেলার সময় অনূর্ধ্ব 19 দলের পেস বোলিং কোচ নাজমুল হোসেনের নজরে পড়েন এই তরুণ ক্রিকেটার। আন্ডার 16-তে আপনার 2019-20-এ ট্রায়াল দিয়েছিলাম, পরে আমি স্কোয়াডে নিইনি। পরে আমি আবার আপনার 2021-22-এ খেলছি স্কুল লিগ। খেলার পরে আমি ওখানে ভালো পারফরমেন্স করি। তারপরে স্যাররা বলে তুমি এজ লেভেলে নাম দিও। পরে আমি এজ লেভেলে নাম দিই। এখানে ট্রায়ালে আমি সিলেক্ট হই। তারপরে আমি ডিস্ট্রিক্ট লেভেলে খেলি হবিগঞ্জের টিম হয়ে। ডিভিশনে আমি সিলেক্ট হই, ডিভিশনে ভালো খেলি। তারপরে আপনার ওয়াইসেলে মোটামুটি ভালো করি। তারপরে আমাকে স্যাররা দেখে আমাকে চয়েস করে, তারপরে আমি আপনার 19 ক্যাম্পাস পাই না। কারণ ভাই এখানে মানে তত মাঠ থাকে না, আমাদের খেলার জন্য মাঠ থাকে না। আমি তো চলে আসি আপনার মানে শহরে চলে আসি, এই জন্য আমি একটু সুযোগ পাইছি। এই জন্য শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।